আমার একাধারে পিতৃদেব এবং একাধারে শ্রী গুরুদেব, কেন কি প্রভুর কাছেই আমার প্রথম মন্ত্র নেয়া। প্রভুপাদ স্বরূপ দামোদর গোস্বামী আর স্মরণ মহোৎসবে তার কন্যা হয়ে আমি যে এখানে মঞ্চে উপস্থিত হয়ে কিছু বলবো, সত্যি কথা বলতে কি একেবারেই প্রস্তুতি ছিল না বা মনের মধ্যে চিন্তা আসেওনি। প্রথমেই তাই মঞ্চে উপস্থিত সকল পণ্ডিত মণ্ডলীর কাছে আমি পূর্বেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমি একেবারেই অভ্যস্ত নয়, আর মঞ্চে মাইক্রোফোন হাতে ধরে কথা বলায় তো একেবারেই অভ্যস্ত নয়। আপনারা সকলেই আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। কিন্তু কেন জানি না সেবাসঙ্গনে এসে বসার পর যখন একজন একজন করে বক্তা বাবার সম্পর্কে, আমার প্রভুর সম্পর্কে তাদের মনের অনুভবের কথাগুলো বলছেন, তখন আমার মনে হচ্ছে ওই যে কথাটা প্রেমদা এক্ষুনি বললেন যে আত্মজ, যার সঙ্গে আত্মার সম্পর্ক থাকে তার সঙ্গে এমন কিছু বিষয় হয়তো জড়িয়ে থাকে যে বিষয়টা বাইরে আর কখনো কোনোদিনও কারোর পক্ষে জানা সম্ভব নয়। প্রভু তো নিতাই চাঁদের দেখানো পথেই হেঁটেছিলেন যে সংসারে থেকে কিভাবে নিতাই গৌর ভজন করতে হয় নিজে করেছেন এবং জীবকে শিক্ষা দিয়েছেন। প্রভুর তো একটা কঠিন অসুখ ছিল, সিরোসিস অফ লিভার। আমি টাইম টু টাইম সেটা চেক আপ করাতাম, হায়দ্রাবাদে নিয়ে গিয়ে চেক আপ করাতাম, সোনারপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সে নিয়ে গিয়ে চেক আপ করাতাম। একবার হসপিটালে ভর্তি হতাম এবং বলাই বাহুল্য প্রাইভেট হসপিটালগুলো অনেক টাকা বিল হয়। আমাকে মাঝে মাঝেই বলতো, মানে বললে বিশ্বাস করবেন না যে কতটা নিতাই চাঁদের কৃপা। আমার বলতো, তুমি কেন এত টাকা খরচা করে অর্থ ব্যয় করে আমার চিকিৎসা করাচ্ছ? আমি হাতটা চেপে ধরে বলতাম, বলো না, তুমি যদি চলে যাও তাহলে আর আমি, আমার কাছে সত্যি আমার বাবার হরিকথা খুব মিষ্টি ছিল, যে আমার এরকম হরিকথা আমি আর কারোর কাছে শুনতে পাবো না। দিন আসলো, ডাক্তাররা আমাকে জবাব দিয়ে দিল, বললো নিয়ে যাও। এটাও নিতাই চাঁদের কৃপা। প্রভুকে ভেন্টিলেশনে যেতে হলো না, প্রভু একদম সব জ্ঞান। এত প্রভুকে ডাক্তাররা এত ভক্তি করতেন, আমাকে পরিষ্কার বললেন যে দেখো এখন সময় আছে, সময় থাকতে থাকতে তোমরা বাবাকে নিয়ে তোমাদের নবদ্বীপ ধামে চলে যাও। কিন্তু যতই হোক আমি তো সন্তান, আমার মন মানে না। তারপরেও আমি আরো 2 দিন 3 দিন অপেক্ষা করলাম, দেখলাম। কিন্তু যখন একেবারেই ডাক্তাররা বললো না এবার তোমার উচিত নিয়ে যাওয়া, তখন আইসিইউ অ্যাম্বুলেন্সে করে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্স, কোথায় সোনারপুর আর কোথায় নবদ্বীপ, 100 কিলোমিটারের বেশি রাস্তা। বললে বিশ্বাস করবেন না, অ্যাম্বুলেন্সের মধ্যে যখন বাবাকে তুলছি, বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আমি বললাম, জয়নিতাই তোমায় আমি নবদ্বীপ নিয়ে যাচ্ছি। আমার মনে ভয়, আমার মনে হচ্ছে পথে যদি কিছু হয়ে যায়। তুমি নবদ্বীপ যাবে তো? যে মানুষটা দেশ তখন আর কথা বলতে পারছে না, আর কয়েক ঘন্টা আর পরেই নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে যাবেন, কি কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে আমাকে ঘাড় নেড়ে চোখ দুটো বড় বড় করে বলল, হ্যাঁ আমি নবদ্বীপ যাব। আরো আমরা যারা নিত্যানন্দ বংশে আছি তাদের কাছে মা জান্ন হওয়ার গুরুত্ব নিতাই চাঁদের থেকে বেশি ছাড়া কম নয়। আর নিত্যানন্দ বংশে যারা বধূরূপে আসেন এবং নিত্যানন্দ বংশে যারা কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন, তাদেরকে আমরা ওই মা জাহ্নবীর শক্তি রূপে সেইভাবে সম্মান প্রদর্শন করি, শ্রদ্ধা দিই। তাদেরকে আমরা সেই জাহ্নবীর শক্তি বলেই ধরে নিই।
আমাদের গুরু পরম্পরায়, এই জন্য আমাদের মন্দিরের শ্রীমন্দিরের গুরু পরম্পরায় সকলে গোস্বামী, মাতা গোস্বামীদের নাম। কারণ নিতাই চাঁদের থেকেও বেশি আমাদের বাবার জাহ্নবীর কৃপাটা প্রয়োজন। শুধু তার কথা শ্রবণ করব, তারপরে পরের দিন সেটা ভুলে যাব। বলেন যে যদি এমন হয় তাহলে স্মৃতিসভার গুরুত্ব নেই কোনো। সভাতে উপস্থিত যারা, তাদের যে অনুভব, যার স্মৃতিসভায় এসেছে তার বিষয়ে যা শ্রবণ করলাম, সেগুলো মনে রাখা আর তার সেই কীর্তিকে স্মরণ করা, এতেই আমাদের জীবন সমৃদ্ধ হয়। প্রভুপাদ, আমার দাদা প্রভুপাদ স্বরূপ দামোদর গোস্বামী, নিত্যানন্দ কুলক। আমি যে বন্দনাটা দিয়ে শুরু করলাম, এটা স্বরূপ দামোদর গোস্বামীর নিজ কণ্ঠে এক নাটকের মঞ্চে তিনি করেছিলেন। আমরা স্বরূপ বলে ডাকতাম না, আমরা বাবুল বলেই ডাকতাম। কারণ 8 বছর বয়স থেকে আমরা একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা, মারামারি, বাল্যলীলার যত কিছু আমরা একসঙ্গে করেছি। আমরা যখন কলেজে পড়ছি তখন আমরা একটা নাটক করার পরিকল্পনা নিয়েছিলাম এখানে। তার মূল উদ্যোক্তা ছিল রামানন্দ গোস্বামী, অর্থাৎ বাবুলের পরেই ভাই। আমরা গুন্ডা বলতাম। এখানে আমরা প্রথম নাটক করি প্রবাহ, অমিতাভ গুপ্তের। সেখানে এই বাবুল মানে আপনাদের স্বরূপ গোস্বামী রজত বলে একটা বিপ্লবী চরিত্র করেছিল। তো মনে আছে সেই নাটকের একটা দৃশ্যে ছিল সেই বিপ্লবী রজত বোমা ছুটবে, তাও কিছুতেই সেটা পারছি না। তা আমাদের যিনি ডিরেক্টর ছিলেন শ্রদ্ধেয় সমীর ভট্টাচার্য, তিনি এই মাঠে নিয়ে সেই বুলবুলার ঘরের সামনে হাতে ইট দিয়ে বললো ছুঁড়ে মার ওদিকে। সেই যে ওপর হাত থেকে ছুঁড়ে মারবে সেইটা অনুশীলন করে মঞ্চে গিয়ে করেছিলেন। তা এই প্রবাহ, তারপর করলাম একটা ভালো মানুষ নাটক। সেইখানে বঙ্কু বিহারী বলে একটা জল দেয় বাড়িতে ভারী আর কি, সেই চরিত্রটা করেছিল বাবুল। সেই চরিত্রের মুখে ওই গানটা ছিল প্রথম, উপরে বন্দনা করি দেবনারায়ণ। এবং আমার কথা শুনেই বুঝতে পারলেন একটু দেহাতি উচ্চারণে পুরো চরিত্রটা করতে হয়েছিল। অসাধারণ অভিনয় করেছিল। অসাধারণ বলছি এই কারণে, যে পরিবেশে সে মানুষ, যে শিক্ষা তার মধ্যে রয়েছে, সেখানে ওই দেহাতি উচ্চারণকে রপ্ত করে অভিনয় করা। যারা একটু অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে এটা অত্যন্ত শক্ত নিবিড় অনুশীলনের ব্যাপার। আমরা কিন্তু তার মধ্যে সেটা দেখেছিলাম। এর পরবর্তীকালে রাজদর্শন নাটক, সেখানে রামানন্দ রাজা, মুখ্য আমাত্য হচ্ছে বাবুল। আমরা সোনার গৌরঙ্গ নাট মন্দিরে অভিনয় করেছিলাম, সেই অভিনয়ও উচ্চ প্রশংসিত হয়েছিল। এই অভিনয়ের ফলে যেটা হলো, এই সমর মহন্ত যে বলছিল যে কঠিন কথাগুলো সহজ করে লোকের সামনে বলবার যে একটা কৌশল, বাচন ভঙ্গি, এই বাচন ভঙ্গিটা তৈরি হয়েছিল কিন্তু এই নাটক থেকে। স্বরূপ নিজেও স্বীকার করেছে, রামানন্দও স্বীকার করেছে।